হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। 2016 প্রাইমারি মামলা অর্থাৎ 2016 যে প্যানেল 42,949 সেই সংক্রান্ত ব্যাপারে প্যানেল প্রকাশ যে মামলা এবং তার সাথে কাট অফ মামলা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেল। অর্থাৎ কাট অফ মামলা কেন আমরা বলছি, কারণ প্যানেল প্রকাশ মামলা এক্ষেত্রে যেটা ছিল সেটা অনেক ক্ষেত্রে এখন কাট অফ ব্যাপার এখানে প্রাসঙ্গিক হয়ে উঠেছে আর কি। তো আমরা পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব এবং যেটা কেস মানে পিটিশনাররা কী চান, পিটিশনের দাবি কী, সেগুলো আপনাদের সামনে রাখবো। এবং তার সাথে তাহলে কি 42,949 প্যানেল বিপদে, অর্থাৎ 42,949 প্যানেল বা 2016 রিক্রুটমেন্ট প্রসেস প্রাইমারি এই প্যানেল কি তাহলে কোনো প্যানেলের কোনো সমস্যা হতে পারে? তো পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে এবং বিস্তারিত তথ্য দেওয়া হবে। সঙ্গে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না তাহলে। এবং তার সাথে ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন। তো শুরু করা যাক। তো 2016 প্রাইমারি নিয়োগ অর্থাৎ 2017 সালে যে নিয়োগ শুরু হয়েছিল, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে টেট 2014 থেকে ওটা প্রথম দফার নিয়োগ বলতে পারেন। সেই নিয়োগে প্রায় 42,000 জন শিক্ষক শিক্ষিকা মানে ইন সার্ভিস টিচার হিসাবে তারা নিযুক্ত হয়েছেন, ইন সার্ভিস হিসাবে। তো একটা মামলা হয়েছে হাইকোর্টে। সেই মামলায় পিটিশনারদের দাবিটা কী সেটা আপনাদের প্রথমে জানাবো। তারপর আজকে আদালতে কি হয়েছে, কি শুনানির ব্যাখ্যা আপনারা পাবেন এই ভিডিওতে। এবং মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম কি নির্দেশ দিলেন সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তো প্রথম আমরা আপনাদের সাথে শেয়ার করব যে পিটিশনারদের দাবিটা কী, বা মামলার যে সিনপসিস বা সংক্ষিপ্ত সার বলতে পারেন মামলার, বা বিষয়বস্তু যেটা মামলার সেটা। তো 2016 পিটিশনাররা যেটা দাবি করছেন, 2016 সালে যে প্যানেল বা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল 2016 অ্যাপয়েন্টমেন্ট, তো সেক্ষেত্রে ইন্টারভিউ এবং ভেরিফিকেশান প্রসেস যেটা 31/1/2017 স্টার্ট হয়েছিল। রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল তার, কিন্তু কোনো রকম প্যানেল নেই, কোনো মেরিট লিস্ট নেই, কোনো ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট নেই, কোনো ডিভিশন মানে নম্বরের কোনো ডিভিশন বা র্যাঙ্ক কোনো রকম থাকেনি সেই মুহূর্তে। এবং ওয়েবসাইটে মানে বোর্ডের ওয়েবসাইটে সেখানে কোনো রকম কিছু এরকম থাকেনি। মানে তাদের মূল বক্তব্য হচ্ছে কোনো রকম যে মেরিট লিস্ট পাবলিশ করা হয়নি, কোনো রকম রিকোয়েস্ট অনেক রকমভাবে রিকোয়েস্ট করা হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। ফুল মেরিট লিস্ট বলা হচ্ছে, যেটা পাবলিকের সামনে কিন্তু আনা হয়নি। 30/1/2017 যেটা বলা হয়েছিল লিস্ট অফ ট্রেন্ড ক্যান্ডিডেট আদার দেন বেঙ্গল মিডিয়াম, যেটা পাবলিশ হয়েছিল 8/2/2017 তারিখে। এবং যেটা প্রকাশ হয়েছিল নন ট্রেন্ড ক্যান্ডিডেট এবং বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে পাবলিশ করা হয়েছিল। এবং তারপর কি হয়েছিল, টেট 2014 থেকে যেহেতু এটা অ্যাপয়েন্টমেন্ট, সেখানে বোর্ড বলেছিল যে পরবর্তী ক্ষেত্রে আবার লিস্ট আসতে পারে, ঠিক আছে। তো তারপর কি হয়েছে, অনেকটা বছর পেরিয়ে গেছে, নতুন মামলা দায়ের হয়েছে। এবং আপনারা জানেন 2016 রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে অনেক মামলা দায়ের হয়েছে, এবং তার সাথে 16,500 প্যানেল নিয়েও কিন্তু, বা 2020 রিক্রুটমেন্ট প্রসেস নিয়েও কিন্তু অনেক মামলা দায়ের হয়েছে। তো মামলা তো দিন দিন মানে অনেক মামলার একটা ব্যাপার উঠে আসছে। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটেছে, পিটিশনারদের যেটা দাবি যে যখন ব্রেকআপ স্কোর দেওয়া হয় সমস্ত, আপনারা জানেন যেটা, তো তখন পিটিশনার যেটা রিয়েলাইজ করে বা দেখতে পায় যে তাদের যেটা স্কোর হচ্ছে তার থেকেও কম স্কোরের চাকরি করছে। বর্ধমানের জেলার ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য করে, আরও দুটো জেলা আছে সেটা উঠেছিল প্রসঙ্গ, কিন্তু বর্ধমান জেলার ক্ষেত্রে এটা লক্ষ্য করা হয়েছে। তো তাদের যেটা দাবি যে তাদের থেকেও কম মেরিটে কী করে চাকরি হতে পারে। তো এই সংক্রান্ত ব্যাপার এবং কাট অফ সংক্রান্ত একটা ব্যাপার উঠে আসছে। অর্থাৎ কাট অফের যে ব্যাপার, অর্থাৎ তখন বোর্ডের আইনজীবী বলেন যে মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ অনেক ক্ষেত্রে ভেরি করে ব্যাপারটা, এমনটা নয়, কাট অফ ব্যাপারটা তো অনেক সময় ভেরি করে। তো এইগুলো প্রসঙ্গ তুলে ধরা হয় এবং তারপর মামলাটা মানে অনেক আর্গুমেন্ট হয় এবং এফিডেভিট ফাইল এর আগেও একটা জমা হয়েছিল এবং মাননীয় বিচারপতি তারা সন্তুষ্ট হন। এবং তারপর সেপ্টেম্বর মাসে মোটামুটি ধরুন 3-4 দিন আগে একটা এফিডেভিট ফাইল জমা করা হয়েছে। তো এখানে সম্ভবত 14-15 জন একটা ব্যাপার উঠে আসে যে যাদের কাট অফ মার্কস বা যাদের যে স্কোর বলতে পারেন সেটা পিটিশনারদের থেকে অনেকটাই নিচে,
তো এই 14 জনের ক্ষেত্রে নতুন করে অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার নির্দেশ একটা দেওয়া হয়েছে। তো সম্ভবত আগামী 4 অক্টোবরের মধ্যে পিটিশনারের যিনি আইনজীবী তাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই ব্যাপারটা। এবং ওই 14 জন কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটাও একটা ব্যাপার উঠে আসে, এবং তখন 18 নম্বর যে ডিস্ট্রিক্ট কোড অর্থাৎ বর্ধমান জেলা বলতে পারে, এবং তার সাথে আবার অন্য কিছু জেলারও একটা ব্যাপার উঠে আসে, কিন্তু মূলত যেটা বেশিরভাগ ক্ষেত্রে উঠে আসছে সেটা হচ্ছে 18 নম্বর অর্থাৎ বর্ধমান জেলার এবং বর্ধমান ডিপিএসসির, এবং সেক্ষেত্রে যে মিডিয়াম বা ক্যাটাগরি ওয়াইজে যে ব্যাপার সেটাও একটা দেখতে বলার কথা এখানে উঠে আসে। অর্থাৎ যেহেতু আপনারা জানেন যে ডিপিএসসি ওয়াইজ নিয়োগ হয়েছিল সেই তখনকার সময়ে, অর্থাৎ 2016 রিক্রুটমেন্ট প্রসেসে ডিপিএসসি ওয়াইজ হয়েছিল, জেলাভিত্তিক প্যানেলের নিয়োগ হয়েছিল। মানে তারপরে যে নিয়োগগুলো হয়েছে আপনারা জানেন যে স্টেট ওয়াইজ মেরিট লিস্ট হয়েছে, এবং ডিপিএসসি ওয়াইজ ওইভাবে কোনো প্যানেল হয়নি, সেটা পরবর্তী ক্ষেত্রে পাঠানো হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওইভাবে 2020 রিক্রুটমেন্ট প্রসেস বা 16,500 ক্ষেত্রে যেটা হয়েছে সেটা কিন্তু অন্যভাবে হয়েছে, স্টেট ওয়াইজ মেরিট লিস্ট এবং তারপর স্টেট লেভেল যে কাউন্সিলিং হয়ে সম্পন্ন হয়েছিল। কিন্তু 2016 বেলা কিন্তু আলাদা হয়েছিল ব্যাপারটা, অর্থাৎ 16 রিক্রুটমেন্ট প্রসেসে ব্যাকআপ মার্কস দেওয়ার পর যদি ব্যাকআপ মার্ক দেওয়া না হতো বা যে নম্বর বিভাজন যে তালিকা সেটা যদি না দেওয়া হতো, তাহলে কিন্তু অনেকেই বুঝতে পারতেন না যে তাদের থেকেও কম মার্কস নিয়ে বা কম মেরিট নিয়ে কিন্তু চাকরি করছেন অনেকেই। তো এই কেস চলাকালীন আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনায় চলে আসে, যেটা হচ্ছে 32,000 চাকরি বাতিল যে ব্যাপারটা। আপনারা জানেন যে ইতিমধ্যে ব্যাপারটা সাময়িক স্বস্তিতে আছে। তো এখানে ব্যাপারটা উঠে আসে যে 32,000 যদি চাকরি চলে যায়, ভবিষ্যতে কোনো রকম রায় নেগেটিভ রায় হয়, তখন কী হবে? তখন সভাপতি যে আর্গুমেন্টে উঠে আসে যে তাহলে যারা চাকরি পাবে বা পিটিশনার তাদেরও চাকরি যাবে, যেহেতু তারা এই প্যানেলের মধ্যেই যদি চাকরি পাবে। তো তাহলে কেসটা কী ছিল? কেসটা হচ্ছে ধরুন প্যানেল প্রকাশ মামলা, তার থেকে কাট অফের দিকে ঘুরে গেল, এবং তারপর চাকরির একটা ব্যাপার উঠে আসছে। তো তাহলে মানে এটা খুবই ভাইটাল একটা কেস এবং গুরুত্বপূর্ণ একটা কেস, অক্টোবর মাসে উঠতে চলেছে আবার। এবং তার সাথে বাকি যে কেসগুলো আছে, প্রাইমারি ওএমআর, টেট 2014 ওএমআর আর কি মামলা, এবং একাডেমিক মামলা, 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, আরও প্রশ্নবুল মামলা, বিভিন্ন ভেরিয়াস টেটের ক্ষেত্রে আমরা দেখেছি, সেটা টেট 2014 হোক, টেট 2022 হোক, টেট 2023 হোক, বা টেট 2017 হোক। তো বিভিন্ন ধরনের আমরা প্রশ্নগুলো আমরা দেখেছি ব্যাপারগুলো যে আদালতে বিচারাধীন আছে, এবং তার সাথে টেট 2014 সংক্রান্ত যে এমএটি 1594 পর্ষদের যে এসএলপি করা, সমস্ত রকম আপডেটগুলো আমরা দিয়ে এসেছি, একদম ক্রমাগত দিয়ে আসছি যখনই আমরা খবর পাচ্ছি। তার সাথে আরও একটা ব্যাপারে চিন্তিত আছেন আপনারা, টেট 2014 সার্টিফিকেট অর্থাৎ টেট পাস সার্টিফিকেট, যেটা একবার লিঙ্ক দেওয়া হয়েছিল, ইনসার্ভিসরা বিশেষ করে চিন্তিত আছেন, কারণ তারা তখন অ্যাপ্লাই করেনি বা সেইভাবে বলা থাকেনি যে তাদের অ্যাপ্লাই করার দরকার নেই, এমনও বলা ছিল। তো সেই মুহূর্তে যারা অ্যাপ্লাই করে নিয়েছেন তারা সার্টিফিকেট পেয়ে গেছেন, অবশ্যই আপনাদের করতে হতো, যদিও বলা থাকেনি। তো এখন তো বলা যাবে না যে তখন যেহেতু অনেকে গুরুত্ব দেননি, এখন গুরুত্বটা বেশি প্রকাশ, কারণ বিভিন্ন ধরনের কেস হচ্ছে, মামলা হচ্ছে, সেই জন্য। যাই হোক, পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন।